একটা সাধারণ অনলাইন বইয়ের দোকান কিভাবে আজকের এই দুনিয়া কাঁপানো জায়েন্ট হয়ে গেল? না, এটা কোনো ম্যাজিক না। এর পেছনে আছে একটা নিখুঁত আর বলতে গেলে নির্মমভাবে কার্যকর করা একটা গোপন ব্লুপ্রিন্ট। চলুন আজ আমরা সেই ব্লুপ্রিন্টের পরতগুলো এক এক করে খুলে দেখি। আর এই সব কিছুর মূলে আছে জেফ বেজোসের একটাই মূল দর্শন। কি সেটা? লং টার্ম ভাবা আর কাস্টমারের প্রতি প্রায় একটা অন্ধবিশ্বাস রাখা। ভাবুন একবার, এমন একটা সময়ে যখন ওয়াল স্ট্রিট প্রত্যেক ৩ মাসের লাভের হিসেব নিয়ে পাগল, বেজোস তখন এমন একটা ভিত তৈরি করছিলেন যেটা দশকের পর দশক ধরে টিকবে। ওনার কাছে ব্যাপারটা খুব পরিষ্কার ছিল। দরকার হলে এখন লস করব, কিন্তু কাস্টমারের বিশ্বাসটা আগে জিততে হবে। তো আমাজনের এই মাস্টার প্ল্যানটা বুঝতে হলে আমরা এটাকে ৪টে ভাগে ভাগ করে দেখব। প্রথমে দেখব দি এভরিথিং স্টোর বানানোর স্বপ্নটা। এরপর ওদের গ্রোথের সেই থামানো প্রায় অসম্ভব ইঞ্জিন মানে ফ্লাইহুইল নিয়ে কথা বলবো। তারপর দেখব ওরা কিভাবে সাপ্লাই চেনের পুরোটা নিজেদের কবজায় আনলো। আর শেষে ওদের সেই কালচারটার কথা জানব যেটা ওদেরকে সবসময় একটা স্টার্টআপের মতো ক্ষুধার্ত রাখে, ওদের ডে ওয়ান পলিসি। তো চলুন শুরু করা যাক একদম গোড়া থেকে। কিভাবে একটা আইডিয়া থেকে জন্ম নিল দি এভরিথিং স্টোর, আর কোন সেই একটা চালাক পদক্ষেপ যেটা এই সব কিছুকে সম্ভব করে তুলেছিল? জেফ বেজোসের শুরুটা কিন্তু ওয়াল স্ট্রিটে শয়ের মতো একটা হেজ ফান্ডে কাজ করার ফলে ওনার মধ্যে ডেটা আর অ্যানালিসিস দিয়ে ব্যবসা বোঝার একটা অসাধারণ ক্ষমতা তৈরি হয়। আর এই মাইন্ডসেটটাই কিন্তু আমাজন তৈরির পেছনে বিশাল একটা ভূমিকা রেখেছিল। সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই যে এভরিথিং স্টোর বা সবকিছুর দোকান বানানোর বিশাল প্ল্যানটা, এটা কিন্তু হুট করে আসা কোনো স্বপ্ন না। কোম্পানি শুরু করারও আগে থেকে এই আইডিয়াটা বেজোসের মাথায় একদম গেঁথে ছিল। কিন্তু প্রশ্নটা হলো, এমন একটা দোকান বানানো কি আদৌ সম্ভব যেটা সবকিছু বিক্রি করবে? কিভাবে শুরু করবেন? আর এখানেই বেজোসের মাস্টার স্ট্রোক। সেই রাস্তাটা ছিল বই। বই বেছে নেওয়ার পেছনে কয়েকটা দারুণ স্ট্র্যাটেজিক কারণ ছিল। দেখুন, বই তো একটা কমোডিটি, মানে এ দোকানে যা ওই দোকানেও তাই। মাত্র ২জন ডিস্ট্রিবিউটরের সাথে ডিল করলেই চলত। আর সবচেয়ে বড় কথা, অনলাইনে ৩০ লাখ বইয়ের একটা ক্যাটালগ দেখানো যেত, যেটা কোনো সত্যিকারের দোকান স্বপ্নেও ভাবতে পারত না। বই দিয়ে তো বাজারটা ধরা হলো। এরপর অ্যামাজন তাদের গ্রোথের জন্য একটা পারপেচুয়াল মোশন ইঞ্জিন তৈরি করল। চলুন এবার সেই জিনিসটাকেই দেখি, যেটাকে বলা হয় অ্যামাজন ফ্লাইহুইল। এই ফ্লাইহুইল জিনিসটা আসলে একটা দারুণ কনসেপ্ট। এটা এমন একটা চক্র যেখানে ব্যবসার প্রত্যেকটা পার্ট একে অন্যকে শক্তি দেয়। মানে একটা সাফল্য পরের সাফল্যকে আরও দ্রুত নিয়ে আসে। এটা অনেকটা একটা অটোমেটিক গ্রোথ ইঞ্জিনের মতো, যেটা একবার চলতে শুরু করলে থামানো প্রায় অসম্ভব। আরে দেখুন সেই বিখ্যাত স্কেচটা। জেফ বেজোস নাকি এটা একটা ন্যাপকিনের উপর এঁকেছিলেন। দেখতে কত সিম্পল, তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে পুরো স্ট্র্যাটেজিটা। মাত্র কয়েকটা গোল্লা আর অ্যারো দিয়ে উনি বুঝিয়ে দিয়েছিলেন কিভাবে অ্যামাজনের ব্যবসার এক একটা অংশ আর একটা অংশকে ঠেলে এগিয়ে নিয়ে যাবে আর একটা অপ্রতিরোধ্য গতি তৈরি করবে। তো চক্রটা কিভাবে ঘোরে? ব্যাপারটা সোজা। ১. দাম কমাও, তাতে বেশি কাস্টমার আসবে। ২. বেশি কাস্টমার মানেই ওয়েবসাইটে বেশি ভিড় বা ট্র্যাফিক। ৩. এই ভিড় দেখে অন্য সেলাররাও তাদের জিনিসপত্র অ্যামাজনে বেচতে চাইবে। ৪. যত বেশি সেলার তত বেশি প্রোডাক্টের কালেকশন। আর ৫. এই বিশাল স্কেলে কাজ করার ফলে অ্যামাজনের নিজেদের খরচ কমে যায়, যার ফলে ওরা দাম আরও কমাতে পারে। আর বুম, চক্রটা আবার ঘুরতে শুরু করে, আগের থেকেও দ্রুত গতিতে। বেজোসের এই কথাটা শুনলে বোঝা যায় ফ্লাইহুইলের আসল জ্বালানিটা কি। কম দাম রাখা এটা ওদের কাছে শুধু একটা কৌশল না, এটা ওদের বিজনেসের মূল মন্ত্র। এই ব্যাপারে ওরা কোনোদিন আপোস করেনি। কাস্টমারের জন্য ওরা কতটা যেতে পারে তার একটা চরম উদাহরণ হল হ্যারি পটার। ভাবুন, ২,৫৫,০০০ এতগুলো বই রিলিজের দিনই ডেলিভারি দেওয়ার জন্য ওরা প্রত্যেকটা অর্ডারে নিজেরা লস করেছে। কিন্তু এই টাকার লসের বদলে ওরা যা পেয়েছে তার দাম অনেক বেশি, কাস্টমারের অটুট বিশ্বাস। এখন এই ফ্লাইহুইলটাকে ঠিকঠাক ঘোরানোর জন্য একটা মজবুত পরিকাঠামো দরকার ছিল। আর এটাই ছিল ওদের প্ল্যানের পরের ধাপ, সাপ্লাই চেনের একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা নিজেদের কন্ট্রোলে নিয়ে আসা। সময়ের সাথে সাথে ওদের এই বদলটা একবার দেখুন। ২০০৫ সালে ওরা প্রায় সবকিছুর জন্যই ফেডেক্স বা ইউপিএসের মতো থার্ড পার্টির ওপর নির্ভর করত। আর এখন ওয়েবসাইট হোস্টিং থেকে শুরু করে প্যাকেজ ডেলিভারি, পেমেন্ট, সব কিছু। সাপ্লাই চেনের প্রায় প্রত্যেকটা অংশ এখন ওদের নিজেদের হাতে।
আর এখানেই ছিল ওদের আসল মাস্টার স্ট্রোকটা। নিজেদের ভেতরের কাজ চালানোর জন্য যে বিশাল বিশাল ওয়্যারহাউস আর ডেটা সেন্টার ওরা বানিয়েছিল, সেগুলোকেই ওরা অন্য কোম্পানিগুলোর জন্য খুলে দিল। আর এভাবেই জন্ম নিল ফুলফিলমেন্ট বাই অ্যামাজন বা FBA আর অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা AWS এর মতো $2 বিলিয়ন বিজনেস। মানে নিজেদের খরচকেই ওরা আয়ের উৎস বানিয়ে ফেলল। AWS এর দাম এত কম রাখার পেছনেও একটা দারুণ কৌশল ছিল। বেজোস ভাবতেন কোনো বিজনেসে যদি অনেক বেশি লাভ থাকে তাহলে সবাই সেই বিজনেসে নামতে চাইবে, কম্পিটিশন বাড়বে। তাই উনি ইচ্ছে করে AWS এর লাভের মার্জিন কম রেখেছিলেন। ফল অন্য বড় কোম্পানিগুলো এই মার্কেটে আসতে দুবার ভেবেছে, আর সেই সুযোগে অ্যামাজন পুরো বাজারটা দখল করে নিয়েছে। কিন্তু এত বড় একটা কোম্পানি কিভাবে এখনও একটা স্টার্টআপের মতো ফাস্ট আর ইনোভেটিভ থাকে? এর উত্তরটা লুকিয়ে আছে ওদের কোম্পানির কালচারে, যেটাকে ওরা বলে ডে ওয়ান। ডে ওয়ান মেন্টালিটি। আর এটাই অ্যামাজনের আসল পাওয়ার। এর মানে হলো প্রত্যেকটা দিনকে কোম্পানির প্রথম দিন হিসেবে দেখা, মানে সবসময় ক্ষুধার্ত থাকা, নতুন কিছু জানার জন্য আগ্রহী থাকা, আর একটু হলেও ভয় পাওয়া। এখানে আরামে বসে থাকার কোনো জায়গা নেই, কারণ ওরা জানে যে মুহূর্তে আপনি রিল্যাক্স করবেন, পতনের শুরুটাও সেখান থেকেই হবে। এই ডে 1 আর ডে 2 এর মধ্যে পার্থক্যটা একবার দেখুন। ডে 1 মানে হলো কাস্টমারকে সবের আগে রাখা, স্পিডে সিদ্ধান্ত নেওয়া, নতুন জিনিসকে আপন করে নেওয়া। আর ডে 2 মানেই হলো স্থবিরতা। যখন একটা কোম্পানি ভেতরের নিয়মকানুন আর প্রসেসের জালে এমনভাবে আটকে যায় যে তারা তাদের আসল লক্ষ্যটাই মানে কাস্টমারকেই ভুলে যায়। অ্যামাজন এই ডে 2 সিচুয়েশনটা যে কোনো মূল্যে এড়াতে চায়। বেজোসের এই কথাটা শুনলে গায়ে কাটা দেয়, তাই না? ডে 2 হল স্থিবিরতা, তারপর অপ্রাসঙ্গিকতা, তারপর যন্ত্রণাদায়ক পতন, তারপর মৃত্যু। এই কথাটা থেকেই বোঝা যায় ডে 1 ওদের কাছে শুধু একটা স্লোগান না, এটা ওদের টিকে থাকার মূল মন্ত্র। আমাজনের হাতে এখন কি আছে? 31 কোটি অ্যাক্টিভ কাস্টমার আর 12 লাখেরও বেশি কর্মচারী। মানে ওদের হাতে আছে একটা বিশাল টেস্টিং গ্রাউন্ড। আর এই প্রমাণিত ব্লুপ্রিন্টটা ব্যবহার করেই ওরা এখন হেলথকেয়ারের মতো বিশাল আর জটিল ইন্ডাস্ট্রিতেও পা রাখছে, যেটা ওই ইন্ডাস্ট্রির পুরনো খেলোয়াড়দের জন্য একটা বিশাল চ্যালেঞ্জ। তো এটা এখন জলের মতো পরিষ্কার যে অ্যামাজনের এই অবিশ্বাস্য সাফল্যটা কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয়। এটা একটা অনেক দিনের পরিকল্পনা, আর সেটাকে নির্মমভাবে কার্যকর করার ফল। এখন আসল প্রশ্নটা হলো, এই যে একটা অপ্রতিরোধ্য ব্লুপ্রিন্ট ওদের হাতে আছে, এটা দিয়ে অ্যামাজনের পর কোন দুনিয়াটা দখল করতে আসছে?